আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদেরকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছো তোমাদেরকে আমরা এইচএসসির আগে কিন্তু ফ্রিতে অনেকগুলো ক্লাস নিয়ে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছিলাম। এইচএসসির শর্ট সিলেবাসটা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও কিন্তু তোমরা কোনো কোচিং এ ভর্তি হওনি কিংবা ভর্তি হলেও বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে নিয়মিত পরিচিত নও, সেজন্য অনেক বেশি পড়লেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারো না। প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেও তাদের ভিতরে খুব কম সংখ্যক শিক্ষার্থী আশানুরূপ ফল পায়। এর অন্যতম একটি কারণ হলো আমাদের শিক্ষার্থীরা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন হয় এবং কোন টপিকগুলো পড়ার প্রয়োজনই নেই, এই প্রায়োরিটি লিস্টটাই করতে পারে না, যার ফলে শিক্ষার্থীদের আশানুরূপ ফলটি পায় না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 10 বছরের প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে আমরা সলভ করিয়ে দেব। এর জন্য প্রিভিয়াস 3টা ফ্রি ক্লাস নিয়েছি, যেখানে আমি তোমাদেরকে 24-25, 23-24 এবং 22-23 সেশনের কোশ্চেন অলরেডি সলভ করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা 2 বছরের প্রশ্ন সলভ করব। সবাই রেডি কিনা? সবাই একটু এই ক্লাসটি, যেহেতু তোমাদেরকে আমরা গিফট হিসেবে দিচ্ছি, এটি একটি গিফট ক্লাস, তো আমি আশা করব তোমরা প্রত্যেককে এই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, যেন আমাদের এই মহৎ উদ্যোগটি সকলের মাঝে ছড়িয়ে পড়ে, আমরা অনেক বেশি সংখ্যক স্টুডেন্টদের সাথে যুক্ত হতে পারি। এইটার দায়িত্ব তোমাদের। তোমরা যতজন ক্লাসটা দেখতেছো প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো। আমি 30 সেকেন্ডের ভিতরে টপিকে ঢুকে যাব, কোশ্চেনে চলে যাব, বাট তোমরা প্রত্যেককে এই ক্লাসটি শেয়ার করতে হবে। কে কোথা থেকে দেখতেছো এইটা একটু জানাবা। হ্যাঁ, তোমরা জানো যে আমি লাস্ট উইকে এই ক্লাসগুলো অফ রাখছিলাম, তার আগের উইকে চালিয়েছি, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার বা কম সংখ্যক শিক্ষার্থী ক্লাস করতেছে। তো এই যে আমি ঘন্টার পরে ঘন্টা চিল্লিয়ে চিল্লিয়ে ক্লাস নেব, স্লাইডটা বানাবো, তোমাদেরকে পিডিএফ দেবো, তো এইটা তো হচ্ছে ব্যর্থ হয়ে যায়, তাই না? তো তোমরা প্রত্যেককে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমি 30 সেকেন্ডের ভিতরে ক্লাসটা শুরু করে দেই। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে 65 জন 70 জন ক্লাসটি দেখছে, এবং সবাই একটা কাজ করবা। হ্যাঁ, এই যেমন ধরো যে আমি এখন সহায়কের পেজে আছি, 74 জন দেখতেছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সুমাইয়া সুলতানা বলেছে কেমন আছেন। মিহিতা মীর চলে এসেছি, থ্যাংক ইউ মিহিতা মীর। নাজনীন আক্তার, যারা যারা ক্লাসটা দেখতেছো এই যে এই জায়গায় লাভ রিয়াক্ট আছে, হ্যাঁ, একটু লাভ রিয়াক্ট বাটনে ক্লিক করবা, তাহলে এই ক্লাসটি যখন রিয়াক্ট কমেন্ট এগুলো বাড়বে তখন বেশি স্টুডেন্টদের কাছে এটা পৌঁছবে। চলো আমরা শুরু করে দিই। ওকে, আজকের ক্লাসটি আমরা শুরু করে দিচ্ছি। আমরা আজকের ক্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 না 21-22 সেশনের কোশ্চেনটা আগে সলভ করব, এবং আমরা দেখার চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কত ইজি হয়। 20-21 না, এটা হচ্ছে আমরা প্রথমে সলভ করব 2021-22 সেশনের প্রশ্ন। যখন তুমি 15টা প্রশ্ন দেখবা যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়, তাহলে তুমিও বুঝতে পারবা যে তোমার কোন টপিকগুলো বেশি পড়া দরকার। তো চলো শুরু করে দিচ্ছি। আমি কয়েকটা করে প্রশ্ন সলভ করব, তারপরে তোমাদের অ্যান্সারগুলো দেখবো। হ্যাঁ, এখানে ফার্স্ট কোশ্চেনটা আছে, সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার কাকে আখ্যা দেওয়া হয়েছে? কাকে বলা হয়েছে ব্রেভেস্ট সোলজার? এইটা সম্পর্কে দেখো, এখানে কিন্তু সাফরে আছে, মীর মর্দান আছে, নারায়ণ সিং আছে এবং বদ্রি আলী আছে না? আমি তোমাদেরকে এই যে দেখো, তার মানে নাটক উপন্যাস থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এইটা আমরা পেলাম কি থেকে? নাটক থেকে। তাহলে তোমরা খাতায় একটু লিখে রাখো, নাটক এবং উপন্যাস থেকে 2টো প্রশ্ন প্রতি বছর অবশ্যই অবশ্যই আসে। তাহলে এই 4টা চরিত্র সম্পর্কে আমি একটু জানতে চাইবো। নারায়ণ সিং এর আরেকটা নাম ছিল, নারায়ণ সিং এর আরেকটা নাম ছিল, সেই নামটা কেউ জানো? 104 জন আমাদের সাথে দেখতেছে ক্লাসটি। নারায়ণ সিং এর আরেকটি নাম ছিল, সেই নামটি কেউ জানো? তোমরা একটু কমেন্ট করো তো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি ক্লাসে মাত্র 5 জন কমেন্ট করেছে, তোমরা হয়তো আরো অনেকে কমেন্ট করতেছো, বাট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, 117 জন দেখতেছো। নারায়ণ সিং এর আসল নাম কি ছিল? নারায়ণ সিং এর আসল নাম কি ছিল? আচ্ছা, তোমরা মনে হয় ইডুকাটুমের পেজে করতেছো, আমি আবার সহায়কের পেজে দেখতেছিলাম। আমি ইডুকাটুমের পেজে ঢুকি, দেখি কেউ লিখছো কিনা।
নারায়ণ সিং এর আসল নাম কি? আচ্ছা, জেসমিন। তারপরে জিয়ন উষা, থ্যাংক ইউ, তোমরা ক্লাসটি দেখতেছো। দেখি সঞ্জিদা সিদ্দিকা বলছে ভাইয়া কুষ্টিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ সঞ্জিদা। আবির আহমেদ, সবাই কেমন আছো? এই সবাই কেমন আছো, এটা কি রে বাবা? তোমার দরকার নাই তো, তুমি অ্যান্সার করো। ভাইয়া আমার নামটা দিন এক কোনো দিনই বলেন না, নীতি তাফরিন, এটা কোনো কথা বললা রে বোকা? স্যার এখন আমি ঘুরতে আসছি, ক্লাস করবি কেমনে? কেমনে ক্লাস করবা? ফোন হাতের সামনে নিয়ে করবা, দেখবার শুনবা, তাই হয়ে যাবে। দেখো হ্যাঁ, এইটা ফ্রি ক্লাস, এইটা ফ্রি ক্লাস, রাইট, থ্যাংক ইউ। রাইসুল জোহলা, এই রাইসুল জোহলাকে নিয়ে, নারায়ণ সিং এর আসল নাম হলো রাইসুল জোহলা। যারা যারা রাইট অ্যান্সার দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ। এটাই হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের ক্লাসের একটা মজা। তুমি যখন একটা কোশ্চেন সলভ করবা, তুমি অনেকগুলো বিষয় শিখবা। তাহলে এই যে নারায়ণ সিং, নারায়ণ সিং, নারায়ণ সিং এর আসল নাম কি? রাইসুল জোহলা। সে ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একজন গুপ্তচর। তাহলে নবাব সিরাজউদ্দৌলার গুপ্তচর ছিল, তার নাম কি ছিল? রাইসুল জোহলা। সে কি একটা পজিটিভ ক্যারেক্টার না নেগেটিভ ক্যারেক্টার? অবশ্যই পজিটিভ ক্যারেক্টার, কারণ সে কাজ করেছে সিরাজউদ্দৌলার জন্য এবং তাকে কিন্তু হত্যা করা হয়, তাই না? সে তার নিজের জীবন দেশপ্রেমের জন্য, সে কিন্তু দেশপ্রেমিক ছিল। তাহলে নারায়ণ সিং কিরকম ছিল, রাইসুল জোহলা কেমন ছিল? দেশপ্রেমিক ছিল। আচ্ছা, তারপরে তোমরা আমাকে বলবা মীর মর্দান, মীর মর্দান সম্পর্কে বলো তো। ছোট রানী, হ্যাঁ, শাহেদা আক্তার, শাহেদা আক্তার ভাইয়া, এগুলো ইয়েস, এইটা হচ্ছে গিফট ক্লাস, হ্যাঁ, এটা অ্যাডমিশনের গিফট ক্লাস। এমএসটি ফাহিমা সিরাজগঞ্জ থেকে দেখছি, মানিকগঞ্জ থেকে মার্জিয়া তোয়া, বনি আমিন রাইসুল জোহলা বলেছো, অর্পিতা বিশ্বাস রাইসুল জোহলা, স্বর্ণালী রাইসুল জোহলা, রমজান আলী রংপুর থেকে দেখছি, উর্মিলা সাহা ঢাকা থেকে দেখছি, জেসমিন ভাইয়া গাইবান্ধা থেকে দেখছি, যুবরাজ চৌধুরী, যুবরাজ মনে হয় হবে তুমি, মাহবুব ইসলাম রাইসুল জোহলা, ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ কলম হারিয়ে ফেললাম, আসসালামু আলাইকুম। মাইশা তারান্নুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তাহলে দেখো রাইসুল জোহলা ছিল এইটা। মীর মর্দানও কিন্তু নবাবের পক্ষে ছিল, তাই না? এই মীর মর্দান কি পক্ষে ছিল কিনা বলো দেখি তোমরা। মীর মর্দান এবং এই যে সাফরে, তোমাদের কাছে আমার সেকেন্ড কোশ্চেন, এই সাফরে, সাফরে কিন্তু মীর মর্দানকে বলেছে, কি বলেছে? যে দ্য ব্রেভেস্ট সোলজার। এই সাফরের, সাফরের আরেকটা বিখ্যাত উক্তি আছে যে নবাবের সৈনিকদেরকে দেখে মনে হচ্ছিল স্ট্যান্ডিং লাইক পিলার্স। এইটা কে বলেছিল? স্ট্যান্ডিং লাইক পিলার্স। এই উক্তিটাও কিন্তু সাফরের। যদি বলা হয় সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার, এই মানে এইটা কে বলেছে? বলেছিল হচ্ছে সাফরে। তারপরে স্ট্যান্ডিং লাইক পিলার্স, নবাবের সৈনিকদেরকে দেখে মনে হচ্ছিল স্ট্যান্ডিং লাইক পিলার্স, এটা কে বলেছিল? এই সাফরেই বলেছিল। সাফরে কোন দেশের ছিল তোমরা বলো? সাফরে কোন দেশের ছিল? উর্মিলা সাহা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মাইশা তারান্নুম নরসিংদী থেকে, উল্লাপাড়া থেকে দেখছে নিয়াজুর রহমান, এই আমার বাড়িও তো সিরাজগঞ্জ রে। হ্যাঁ, রাইসুল জোহলার। আচ্ছা, শাহেদা আক্তার বলে আমার নাম নিয়েছে স্যার, তাইলে আজকে কি 7টায় ক্লাস হবে না? অবশ্যই হবে। আজকে 7টায় পেইড ব্যাচের ক্লাস হবে রে, আজকে 7টায় পেইড ব্যাচের ইংরেজি ক্লাস হবে। আমি এখন ফ্রি ক্লাস নিচ্ছি, গিফট ক্লাস সবার জন্য। তাহলে এই পেজটা থেকে আমরা অনেকগুলো এমসিকিউ শিখে ফেললাম। যে স্ট্যান্ডিং লাইক পিলার্স দেখে মনে হচ্ছে এটা কার উক্তি ছিল? সাফরের। এইটা কোন সালে এসেছে? লাস্ট 4 বছর আগে এই প্রশ্নটা ঢাবিতে হয়েছিল। তারপরে হচ্ছে দি ব্রেভেস্ট সোলজার, এটা কে বলেছিল? এটাও সাফরেই বলেছিল। কার সম্পর্কে বলেছিল? এইটা বলেছিল মীর মর্দান সম্পর্কে, মীর মর্দান সম্পর্কে বলেছিল। এই দেখি রে, কে বলেছে? আবির বলে জিএফ লাইভে ক্লাস করে। তোমার কি গ্র্যান্ডফাদার লাইভে ক্লাস করে? আমার গ্র্যান্ডফাদার মারা গেছে বাবা, তোমার গ্র্যান্ডফাদার লাইভে ক্লাস করতে পারে। দেখো ফরাসি, 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 এই শোনো, অনেকে বলতেছে ইরানের, কেন রে বাবা? ইরান, ইরান কি ফরাসি রে? ফার্সি। ইরান হলে হতো ফার্সি, কিন্তু না, ইনি হলো ফরাসি। তাহলে কি হবে? ফরাসি। সাফরে কোন দেশের ছিল বলো দেখি? সাফরে ছিল ফরাসি। ফরাসি মানে ফ্রান্স, আর ফার্সি মানে কি? ইরান। তাহলে কোন দেশের ছিল? ফরাসি ছিল, তাই না? সাফরে। আমরা সেকেন্ড কোশ্চেনে যাবো আজকে, তোমাদের আশা করি এইটা ক্লিয়ার, তাই না? আচ্ছা, বদ্রি আলী কে ছিল? আচ্ছা, এইটাতে আসো তোমরা। ফল্গু নদীর বৈশিষ্ট্য কোনটি? এইখানে আছে অন্তঃসলীলা, তাই না? অ্যান্সার রাইট।
এইটা কোশ্চেন না। এই বছর ঢাবিতে এরকম প্রশ্ন হতে পারে যে ফল্গু নদী কোথায় অবস্থিত। তাহলে বলো তো ফল্গু নদী সম্পর্কে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি। কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? হ্যাঁ, কোথায় অবস্থিত, এই অ্যান্সারটা দাও। ফল্গু নদী কোথায় অবস্থিত, এইটা প্রশ্ন হতে পারে। ভারতের কোথায় অবস্থিত ফল্গু নদী? ফল্গু নদী তো অন্তঃসলিলা নদী, এটা আমরা জানি। এবং ফল্গু নদীর সাথে কাকে তুলনা করা হয়, এই দুটোই তোমরা অ্যান্সার দিবা। ফল্গু নদী কোথায় অবস্থিত, ফল্গু নদীর সাথে কাকে তুলনা করা হয়, এই প্রশ্নটা প্রতি বছর, প্রত্যেক বছর কিন্তু অপরিচিতা থেকে একটা করে প্রশ্ন হয়। এবং এই জায়গাটা থেকে ফল্গু নদী থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ ফল্গু নদীর সাথে আমাদের মামাকে তুলনা করা হয়। কাকে তুলনা করা হয়? গয়া অঞ্চলে। থ্যাংক ইউ। কে বলেছে রে? এমএসটি আমিনা খাতুন সুমাইয়া বলেছে ভারতে। সুমাইয়া, এটা তো শুধু ভারতের হবে না রে বাবা, এটা ভারতের গয়া অঞ্চলে হবে। এবং এই নদীর সাথে তুলনা করা হতো মামাকে। কেন তুলনা করা হতো বলো দেখি? কারণ মামা সংসারটাকে এমন ভাবে তার ভিতরে শুষে নিয়েছিল। ফল্গু নদীটা এমন, এই যে ফল্গু নদীর পানি দেখতে পাচ্ছ, হলুদ কালার পানি, এর উপরে হচ্ছে বালু। তুমি যদি ফল্গু নদী থেকে এক আজলা পানি নিতে চাও, ফল্গু নদী থেকে যদি তুমি এক গ্লাস পানি নিতে চাও, তাহলে কি করতে হবে? আগে এখান থেকে বালু সরাতে হবে, বালুকে সরিয়ে তারপরে তোমাকে পানি নিতে হবে। বালু তোমাকে পানি নিতে বাধা দেবে। সেম ভাবে তুমি যদি অনুপমদের পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে চাও, কোনো কাজ করতে চাও, মামাকে ডিঙিয়ে তারপরে কাজ করতে হবে। তাহলে মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হতো। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কাকে বলা হয়? মামাকে বলা হয়। অনুপমের প্রকৃত অভিভাবককে মামা। তাহলে মামা সম্পর্কে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট। মামাকে বলা হয় প্রকৃত অভিভাবক। কিসের জন্য বলা হয়? মামার প্রভাবের জন্য বলা হয়, নট প্রতিপত্তি। অনেকে কিন্তু দাও মামার প্রতিপত্তির জন্য। প্রতিপত্তি মানে অর্থ সম্পদ। মামার কি অর্থ সম্পদ আছে রে? মামা তো মাত্র 6 বছরের বড়, এই মামার কিচ্ছু নেই। অনুপমের বাবা ওকালতি করিয়া প্রচুর টাকা পয়সা ইনকাম করেছিল, সেই টাকা পয়সা দেখভাল করাই অনুপমের মামার কাজ। তাহলে অনুপমদের পরিবার দেখভাল করাই অনুপমের মামার কাজ। এবং মামাকে তুলনা করা হয় ফল্গু নদীর সাথে তার প্রভাবের জন্য। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। ক্লিয়ার হয়েছো? আচ্ছা, তাহলে আমি নেক্সটটাতে যাই। হ্যাঁ, তাও সিয়া বলছে ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে লাইভে দেখা, তোমার সাথে অনেকদিন পরে দেখা, কেমন আছো তুমি বলো দেখি? হ্যাঁ, অপরিচিতা অচেনা উপমা। সিদরাতুল মুনতাহা বলেছে মামা। রাফসান মাজেদুল বলছে মামাকে। ভাইয়া আপনাকে খুব মিস করি মাজেদুল। আমি কি মরে গেছি? মিস করো কেন ভাই? আমি তো বেঁচে আছি। এবার একটু সহায়কের কমেন্ট গুলো পড়ি। অনেকক্ষণ তো ইডো কার্টুন থেকে কমেন্ট করলাম। দেখো, অনশন ধর্মঘটে থাকাকালে এইটা কিন্তু আসবে না, কারণ এই গল্পটা উঠিয়ে দিছে। এই গল্পটা উঠিয়ে দিয়েছে শাহিন আলম সিনওয়ার। তারপরে অভুজ মোহন বলছে মামাকে। মিথিলা চক্রবর্তী বলছে গয়া অঞ্চলকে। জান্নাতুল ফেরদৌস সন্না বলছে মামা শয়তান কি। সি 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 সি, শয়তান বলিও না বাবা। তাহলে এইটা হবে কি? 4টে চিঠি। এই টপিকটা আর আসবে না। আমি এই কোশ্চেনটা একটু এড়িয়ে গেলাম। এই তাঁত শব্দের অর্থ কি তোমরা সবাই বলো? এইখানে ভুল অ্যান্সার দেওয়া আছে। এইখানে অ্যান্সার যাই থাকুক, তোমার কোনটা রাইট মনে হয় তুমি সেটা অ্যান্সার করো। তাঁত শব্দের অর্থ কি? এইটা সবাই অ্যান্সার করো। তাঁত শব্দের অর্থ কি রে? অ্যান্সার করো সবাই। হ্যাঁ, ইরোকাটুম অনলাইন মাদ্রাসার পেজেও সেম লাইভটা যাচ্ছে, সেখানে হাফেজ সালমান রেজা লিখেছে সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। তোমাদের সবাইকে শুভেচ্ছা। দেখো, তাহলে তাঁত শব্দের অর্থ কি সবাই কমেন্ট করো তো। এই তাঁতেরটা করো বাবা, আগেরটাতে পড়ে আছো কেন? এই প্রশ্নগুলো থেকে আমরা যেগুলো অ্যানালাইসিস করে বের করতেছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এইটা আমি তোমাদের একটু দেখায় দেই। হ্যাঁ, তাঁত শব্দের অর্থ কি, তাঁত শব্দটা কোন প্রেক্ষাপটে আসছে সেটা দেখতে হবে। তোমরা গ্রামে কি করো? চাচাদেরকে ছোট আব্বু বলো না, তারপর বড় চাচাকে বড় আব্বু বলো না, বা চাচিকে অনেক সময় কিন্তু, এটা কিন্তু বিভিন্ন এলাকায় বলা হয়, সব এলাকায় বলা হয় না, যে ছোট মা বড় মা এগুলো বলো না, বলো কিন্তু। তো সেম, তাঁত শব্দের অর্থ হলো বাবা। তাঁত শব্দের অর্থ কি? বাবা। কিন্তু কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ তার চাচাকে বলেছিল হাই তাঁত।
হে বাবা, হে চাচা, এইটা কি ঠিক হচ্ছে? তুমি যে রামানুজকে, এই যে তস্করকে নিজের ঘর দেখাচ্ছ, নিজের আলয় দেখাচ্ছ, এটা তো ঠিক হচ্ছে না। তাত এই যে ভাতিজা তার চাচাকে তাত বলে সম্বোধন করলো, ওই যে বলি না যে বিভিন্ন এলাকায় বাবা বলে সম্বোধন করে, কাকে কাকে বাবা বলে? ছোট চাচা বড় চাচাকে বাবা বলে না? আমাদের মেঘনাদ তার বিভীষণকে, তার চাচাকে তাত বলে সম্বোধন করেছিল। তাহলে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অনুসারে তাত অর্থ চাচা, কিন্তু স্বাভাবিকভাবে তাত শব্দের অর্থ বাবা। তাত শব্দের অর্থ কি? বাবা। তোমরা কি ক্লিয়ার কিনা বলো তো? কিশোরগঞ্জ থেকে আলথিয়া ইছো, ইছো না ইকো, এটা নাম রে তোমার? তুমি কোন ধর্মের অনুসারী? তোমার নাম তো আমার কোনো ধর্মই মনে হচ্ছে না। দেখো, বাবা। ইসরাত জাহান তানিশা বলেছে বাবা, তারপরে খাদিজা আক্তার বলেছে পিতা, মিম মিম বলেছে বাবার সমতুল্য, জান্নাতুল ফেরদাউস স্বর্ণা বলেছে চাচা। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, ওকে ওকে ওকে, হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা ক্লিয়ার কিনা বলো তো? 4 নাম্বারটা ক্লিয়ার? তাঁত শব্দের অর্থ কিন্তু হয় কি? তাঁত শব্দের অর্থ হলো বাবা, কিন্তু যেহেতু এইটা যে কবিতাটা থেকে এসেছে, সেই কবিতার ভিতরে চাচাকে ভাতিজা তাঁত বলে সম্বোধন করেছে, হাই তাঁত, তাই না? যেহেতু মেঘনাদ বলেছে তাই এটা চাচাই হবে। এরপরে আসো, সেই অস্ত্র কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে? সম্ভবত সেই অস্ত্র কবিতাটি তোমাদের সিলেবাসে নেই। তোমাদের আমি বলে দেই, তোমাদের কিন্তু ফুল সিলেবাস থেকে অ্যাডমিশনে কোশ্চেন হবে। এইখানে মানব প্রেমের কথা বলা হয়েছে, আমি এখানে আর লেট করব না, আমি পরের পেজে চলে যাব। বাট যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে নেই বা ফুল সিলেবাসে নেই, এইটা আগের বছরের সিলেবাসে ছিল, যেহেতু তোমাদের সিলেবাসে এটা 2021 সালের সিলেবাসে ছিল, 20 সালের সিলেবাসে ছিল, তোমাদের সিলেবাসে নেই, তাই আমি এটা নিয়ে আর আলোচনা করব না, আমি নেক্সটটাতে যাই। আচ্ছা, এইবার দেখো তো ভাইয়া, যে শব্দগুচ্ছগুলো প্রমিত বানানের দৃষ্টান্ত, এই বানান নিয়ে আমি তোমাদেরকে পড়িয়েছি, ক্লাস করিয়েছি। তোমরা ইউটিউবে ঢুকলে এখন আমার বানানের ক্লাস দেখবা, ওই ক্লাসটা করলেই তোমরা এগুলো কমন পাবা, যে কোথায় কোথায় প্রবলেম দেখা যাচ্ছে। সমীচীন হয় কেমনে? হয় না। আকাঙ্ক্ষা উচিত। তাহলে এই তিনটা তুমি যদি দেখো, তিনটার সবগুলোই শুদ্ধ নেই, কিন্তু এই সবগুলোর ভিতরে যে সমীক্ষণ, বিশা, বাল্মীকি, পরিষ্কার, তারপরে বিভীষিকা, পুণ্যপৌনিক, এরা হবে কি পুনঃপৌনিক, এখানে কিন্তু পুণ্যপৌনিক হবে না, তার মানে এখানেও ভুল। এই যে প্রত্যেকটাতে একটা করে ভুল আছে, সবগুলো ঠিক আছে কোনটা? এই নির্নিমেষ, অপরায় এবং মুমূর্ষু। অনেকে কিন্তু ভুল করো, কি করো? মুমূর্ষ দাও, এই মুমূর্ষ কিন্তু হবে না, মুমূর্ষই হবে। যেহেতু এটা বানানের টপিক, আমরা এখানে না থাকি, আমরা একটু নেক্সট টপিকটাতে যাই। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে ওঠে। আমাদের নুরুল হুদা যাচ্ছিল কলেজে, ইসাক নিয়ে এসে বলতেছে ফরেন জানা হোগা। ফরেন মানে কিন্তু বিদেশ না, এটা হচ্ছে পাকিস্তানি ভাষায়, উর্দু ভাষায় বলছে যে মানে খুব দ্রুত যেতে হবে, চলে। আব্দুল সাত্তার, সাত্তার মিরিধাকা ঘর জানা হোগা, মানে সে আবার আব্দুল সাত্তার মিধার বাড়ি যাবে, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যান। এই যে আমরা রেইনকোট গল্পটা পড়েছিলাম, এটা কিন্তু প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এই বছর রেইনকোট গল্পটা ইম্পর্টেন্ট, এই বছরের জন্য রেইনকোট গল্পটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেককে এটা ভালো করে পড়বা। তাহলে এইটা কোথা থেকে এসেছে? এই যে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে উঠছে, যখন সে হচ্ছে কলেজে যাচ্ছিল রেইনকোট পরে। আচ্ছা, এইখান থেকে আমি একটু কয়েকটা কোশ্চেন করি, হ্যাঁ, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। রেইনকোট গল্প থেকে আমি কয়েকটা প্রশ্ন ধরি। আচ্ছা বাবা, আমি উত্তর বাদ দিচ্ছি। আলটিয়া ইকো, এটা জাস্ট এফবি নেম, আমার নাম আইরা। ওই শাহিন আলম শিওর তোমারে ধরে ঢেল মারবো, কয় শায়েক ভাইয়া আপনার বাড়ি কোথায়? আমার নাম শায়েক রে, আমার নাম নোমান, সহায়ক হলো পেজের নাম। ভাই উত্তর দেওয়া আছে, উত্তরটা বাদ দেন, রাইট, ওকে যাও, উত্তর বাদ দিলাম, উত্তর বাদ দিলাম। আমি জাস্ট তোমাদের কিছু প্রশ্ন করে অ্যান্সার দাও। মিন্টুর শ্যালক কত তারিখে, কত তারিখে মগবাজারের বাসা থেকে চলে যায়? সরি, মিন্টু শ্যালক না, নুরুল হুদার শ্যালক। নুরুল হুদার শ্যালক কত তারিখে চলে যায়? অথবা এইটা বলো, মগবাজারের বাসা তারা কত তারিখে ছাড়ে? বলো তো, মগবাজারের বাসা, কেউ পারো? অ্যান্সার দাও তো।
আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি। সেকেন্ড আরেকটা অ্যান্সার দিবা, নুরুল হুদা কোন বিষয়ের প্রভাষক ছিল, কোন বিষয়ের লেকচারার ছিল। থার্ড কোশ্চেন, পাকিস্তানের গায়ের কাটা শহীদ মিনার, শহীদ মিনার গুলোকে ভেঙে দেন, সকল স্কুল কলেজ থেকে শহীদ মিনার ভেঙে দেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছিল কে, তার নাম বলবে। সেটা তো কলেজের প্রিন্সিপাল, এটা আমরা জানি তাই না? প্রিন্সিপালের নাম কি ছিল এটা একটু তোমরা বলবা। তিনটা অ্যান্সার দিবে। ইয়েস, 23শে জুন, 23শে জুন। কে দিয়েছে রে? শাহিনুর ইসলাম সাথী দিয়েছে, 7 ডি। জোনাকির আলো বলছে 23শে জুন খাদিজা আক্তার, খাদিজা আক্তার বলেছে কেমিস্ট্রি, শাহিন আলম সিনোয়ার বলেছে 23 তারিখে। থ্যাংক ইউ। মেঘনা মেঘ বলেছে কেমিস্ট্রি, মিম মিম বলেছে রসায়ন, 23শে জুন। হ্যাঁ, ওই ভদ্রলোকের নামটা বলো তো, যে বলেছিল, যে পরামর্শ দিয়েছিল সকল স্কুল কলেজ থেকে শহীদ মিনার গুলোকে ভেঙে দেন। কে বলেছিল বলো দেখি? প্রফেসর আফাজ আহমেদ, প্রফেসর আফাজ আহমেদ। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও, সর্বশেষ প্রশ্ন। উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম কি? এই অ্যান্সারটা সবাই একটু ঝটপট দাও, আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি। উর্দুর প্রফেসরের নাম কি ছিল রে? বলো তো। তোমরা যারা ক্লাস দেখো কিন্তু তোমরা রিয়াক্ট দাও না কেন বলো দেখি? হ্যাঁ, আফাজ আহমেদ। উজ্জ্বল বলেছে ডক্টর আফাজ আহমেদ, রেজাউল করিম বলেছে আফাজ আহমেদ, কাজী আবু বক্কর বলেছে আফাজ আহমেদ, জেসমিন বলেছে আফাজ আহমেদ, মেহেরুন নিহাল আফাজ আহমেদ, ফাতেমা আক্তার আফাজ আহমেদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমিনা খাতুন সুমাইয়া, সুমাইয়া বলেছে ভাইয়া আকবর সাজিদ হবে। তাহলে কি হবে রে? আকবর সাজিদ হবে, আকবর সাজিদ হবে। উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ। দেখো, স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার মানে কি? স্টেক হোল্ডার মানে হলো অংশীজন। এই যে বলা হয় না যে এই জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার জামাত শিবির, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকল শ্রেণীর শ্রমজীবী মানুষ, সকল জায়গার শিক্ষার্থী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারপরে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, চাকরিজীবী, ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষ কি বলা হয়? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মানে কি? সবাই অংশীজন, সবাই অংশগ্রহণ করেছে। তাহলে এই যে সকল রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, তারপরে স্বেচ্ছাসেবী মানুষজন, এদেরকে কি বলা হতো? বলা হতো না, এই শব্দটা প্রচুর ইউজ করা হতো না? বিভিন্ন দল বলে না আমরা এই আন্দোলনের স্টেক হোল্ডার, মানে কি? মানে আমরা এখানকার অংশীজন। তাহলে এই যে পারিভাষিক শব্দ, এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। একটা প্রশ্ন হবেই, যেমন এর আগে হয়েছিল কপিরাইট, মেধা সত্ত্ব, গ্রন্থ সত্ত্ব, তারপরে হয়েছিল তোমার বিভিন্ন শব্দ, প্রত্যেক বছরেরটাতেই তোমরা সামনে আরো পাবা। তাহলে স্টেক হোল্ডার মানে কি ভাইয়া? অংশীজন। আচ্ছা, অংশীজন হলো স্টেক হোল্ডার। দেখি তোমরা সবাই দিয়েছো। আমি যদি তোমাদেরকে আজকে এত তাড়াতাড়ি, এইটা ফ্রি ক্লাস রে বোকা, আজকে এটা তো আর পেইড বেসের ক্লাস না। আচ্ছা, আমি তোমাদেরকে আচ্ছা থাক, এখান থেকে পরে করি, সামনে যাই। লাল সাল উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্রের নাম কি? জমিলা, তাই না? ঠিক আছে, তোমাদেরকে এবার আমি একটা প্রশ্ন করি। আমিনা বিবির পেটে কতগুলোর অধিক প্যাঁচ ছিল? প্যাঁচ, বেরি। এই যে মানে মজিদের মতে, মজিদ যে বলল ওই যে যখন ধলামিয়াকে দিয়ে আউয়ালপুরের পীরের কাছে পানি আনতে পাঠাইছিল খালেক ব্যাপারীর মাধ্যমে, তখন ধলামিয়া গিয়ে ভয় পেয়ে গেল, মজিদের কাছে গেল। মজিদ যখন খালেক ব্যাপারীরে বলল, খালেক ব্যাপারী বলে মাইয়া মানুষ তো, মাইয়া মানুষের কথা এখন রাখতে হয়, এই জন্য এই কাজ করা হচ্ছে, আপনি মন খারাপ করেন না। তখন মজিদ বলতেছে সমস্যা নেই, আপনার আমি চিকিৎসা দেব, তাকে মাজারে নিয়ে আসেন, সেহরি না করে রোজা রাখতে বলেন, তারপরে সারাদিন কোরআন পড়তে আর নফল নামাজ পড়তে বলেন, তারপরে পাক দিতে বলেন, তারপর চিকিৎসা করব। এবং সে কি বললো যে কতগুলোর অধিক বেরিয়ে আছে? বলেন তো আমিনা বিবির কতগুলো বেরিয়ে আছে? বলো বলো বলো। হুম, 14-এর অধিক, 14-এর অধিক, 14-এর অধিক, 14-এর অধিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো, শোনো, তোমরা একটু দেখার চেষ্টা করো ভাইয়ারা। এরপরে রহিমা বিবি দেখেছি আমরা,
হাসুনির মা দেখেছে। আচ্ছা বলো তো, হাসুনির মাকে কি কালার পাড়ের, মানে কোন রঙের পাড়ের একটি শাড়ি দিয়েছিল মজিদ? তাহলে তোমরা আমাকে 4টা প্রশ্নের উত্তর দিবা, এটার অ্যান্সার আগে দাও। হাসুনির মাকে কোন পাড়ের শাড়ি উপহার দিয়েছিল? লাল সাল উপন্যাস থেকে এই 4টা ক্যারেক্টার থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। লাল সাল উপন্যাস থেকে 4টা ক্যারেক্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি 4টা ক্যারেক্টার সম্পর্কে সর্বোচ্চ 10টা ইনফরমেশন দেব, প্রত্যেককে অনেক মনোযোগ দিয়ে শুনবা। ফার্স্ট থেকে আসো। তাহলে রহিমা, আমি তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি তাই না? হাসুনির মাকে কি রঙের পাড়ের শাড়ি উপহার দিয়েছিল? অ্যান্সার দাও, আমি ইনফরমেশন গুলো দিই। রহিমার যে বিশ্বাস মজিদের প্রতি, সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এটার অ্যান্সারও কমেন্ট বক্সে দিবা। এরপরে জমিলাকে কি বলা হয়েছে? প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক। জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। জমিলাকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে আমাদের বাড়ির ঝি মানে কি কাজের মেয়ে হিসাবে তুলনা করা হয়েছিল যখন সে মাজারে জিকিররত অবস্থায় মাজারের সামনে গিয়েছিল। তারপরে মজিদের দ্বিতীয় স্ত্রী ছিল জমিলা। আমিনা বিবি সম্পর্কে, আমিনা বিবির পা কেমন ছিল? আমিনা বিবির পা ছিল সুন্দর সাদা, যেই পাতে কখনো কাদামাটি লাগেনি, বৃষ্টির পানি লাগেনি। এই পা দেখেও, আমিনা বিবির পা দেখেও সিরিয়াস হয়ে যায় আমাদের লুচ্চা মজিদ। লুচ্চা বললাম কেন, তোমরা পুরো উপন্যাস পড়লে বুঝবা। এরপরে আমিনা বিবির সাথে কত বছরের সংসার ছিল, কত বছর বয়সে বিয়ে হয়েছিল, এই ইনফরমেশন গুলো তোমরা কমেন্ট বক্সে দাও। কত বছরের সংসার ছিল আমিনা বিবির, কত বছরের সংসার এবং কত বছর বয়সে বিয়ে হয়েছিল? এই সংসারটা কিন্তু ভেঙে যায় মজিদের জন্য। যারা যারা মজিদের শত্রু হয় তাদের প্রত্যেকের সংসার ভেঙে দেয়। এবং হাসুনি কি ছিল তোমরা এটা লেখো তো। হাসুনি কিন্তু একটি ছেলে ছিল। হাসুনিকে পুষ্যি নিতে চায়। পুষ্যি মানে কি? মানে হচ্ছে তোমার ওকে পুষ্যি নিতে চায়, যে ওকে হচ্ছে লালন পালন করবে, এটাকে অ্যাডপ্ট করা বলে তাই না? কে? রহিমা। হাসিনী ছিল হচ্ছে মোটা তাজা একটা ছেলে, তাই না? আসো, এই ইনফরমেশন গুলো একটু তোমরা সবাই কমেন্টে আমি একটু দেখি তোমরা কি কি অ্যান্সার করলা। তোমরা অ্যান্সার করেছো 14-এর অধিক। আচ্ছা, বেগুনি রঙের শাড়ি ফাতেমা আক্তার বলেছো, রাফসান মাজিদুল বলেছো, সাবিহা শিফা বলেছো, আমিনা খাতুন সুমাইয়া বলেছো। এই বোকা, বেগুনি রঙের পাড়ের শাড়ি হবে রে। কি লিখেছো? নীল কালার লেখো। এরপরে দেখো, সাদা হবে না। ইয়েস, সুন্দর পা ছিল। আসো, ওই তোমারে ধরে পিটাবো। লিখছে 45 বছরের সংসার। বোকা ছেলে কোথাকার, ওর 45 বছরের সংসার ছিল রে। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল বাবা। আর একজন লিখছে 33 বছরের সংসার। 30 বছরের সংসার রে বোকা। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। আজকে 7টায় ক্লাস আছে। দেখো, এরপরে রহিমা, তাই না? রহিমার যে বিশ্বাস মজিদের প্রতি, এটাকে ধ্রুব তারার সাথে তুলনা করা হতো। কিসের সাথে? এটা খুব ইম্পর্টেন্ট। ধ্রুব তারার সাথে তুলনা করা হতো। ধ্রুব তারার সাথে তুলনা করা হতো। ধ্রুব তারা মানে মজিদকে এত বিশ্বাস করত, সেটাকে ধ্রুব তারার সাথে তুলনা করা হয়েছে। এবং এবং মজিদের প্রতি রহিমার যে বিশ্বাস, সেটাকে হচ্ছে গ্রামবাসীরই একটি রূপ। ঠিক আছে, গ্রামবাসী মজিদের একটি রূপ, রহিমার একটি রূপ। জমিলা সম্পর্কে যেটা বলছিলাম, জমিলা ছিল তার দ্বিতীয় স্ত্রী। তার হচ্ছে একটু ছোট মেয়ে বিয়ে করার ইচ্ছা ছিল। যখন বিয়ে করতে যায় তখন জমিলা কি বলেছিল? জমিলা বলেছিল যে তানি বুঝি দুলার বাপ, এত বড় মানুষ, আমি একটা ছোট্ট মেয়ে। ওই যে গান আছে না, আমি ছোট্ট একটা মেয়ে, বুড়া বেটার লগে বাবা দিয়েছে আমায় বিয়ে। তো এটা হলো সেম, জমিলার জন্য সেম অবস্থা। হাসুনি হচ্ছে একটা ছেলে যাকে পুষ্যি নিতে চায়। কে নিতে চায়? আমাদের রহিমা। আচ্ছা, হাসুনির মায়ের কয় ভাই বোন ছিল এটা জানো তোমরা? 4টা ভাই ছিল। 3টা ভাই ছিল। 3টা ভাইয়ের ভিতরে ছিল তাহের, কাদের এবং রতন। রতন থেকে একটা প্রশ্ন প্রতি বছর হয়, প্রায় বছর হয়। সেটা হলো রতনের ইচ্ছা কি, স্বপ্ন কি, শখ কি? রতন কি হতে চায়? রতন কেরায়া নদীর নৌকার মাঝি হতে চায়। কেরায়া নৌকার মাঝি হতে চায়। তাহলে কে
কেরায়া নৌকার মাঝি হতে চাই, রতন হতে চাই। এবং মজিদ যখন প্রথম গ্রামে প্রবেশ করে তখন তাকে মতিগঞ্জের সড়কের উপর সেজদার ভঙ্গিতে বসে থাকা কে দেখছিল? দেখছিল আমাদের তাহের কাদির, কারণ তারা তখন মাছ ধরতে গেছিল, তাই না? আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিশ্চয় পারবো, এই শব্দের নিশ্চয়টি কি? নিশ্চয়টি হচ্ছে একটি অনন্যয়ী অব্যয়। আমরা যখন পরবর্তীতে তোমাদেরকে ব্যাকরণের ক্লাসগুলো নেব, সেগুলোতে আমরা এই অব্যয়ের প্রকারভেদগুলো আরো সুন্দর করে পড়িয়ে দেব। তবে এইটুকু জেনে রাখো যে এই পদ থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন অবশ্যই হয়। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। সিরাজ কোন প্রসঙ্গে এই কথা বলেছিল? তাহলে দেখেছো কি পরিমাণে প্রশ্ন হচ্ছে নাটক উপন্যাস থেকে? অলরেডি কিন্তু একটা হয়ে গেছে শুরুতে, তাই না? দ্য ব্রেভেস্ট সোলজার কাকে বলা হয় বলে? মীর মর্দানকে একটা পেয়েছি, তারপরে লাল সালু সম্পর্কে একটা পেলাম, আবার একটা কি নিয়ে পেলাম? সিরাজউদ্দৌলাকে নিয়ে পেয়েছি। তার মানে তুমি যদি নাটক উপন্যাস পারো তারপরেও ঢাবিতে তুমি 2 মার্ক ইজিলি পেয়ে যাবা। তোমাকে কিন্তু পাস পেতে হবে 15-র ভিতরে তুমি যদি পাস পাও তাই তুমি পাস করে ফেলবা, ঢাবিতে চান্স পেয়ে যাবা। এইটা হচ্ছে কোন প্রসঙ্গে? এটা হবে যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন প্রসঙ্গে, যে সিরাজউদ্দৌলা বলতেছে যে আমার এতদিনের যে ভুল, এই যে এদেরকে বিভিন্ন ছাড় দিয়ে চলা, এই ভুল আমাকে এখন সংশোধন করতে হবে, আমাকে সরাসরি নিজে যুদ্ধে গমন করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন সম্পর্কে। তোমাদেরকে আমি 4টা কোশ্চেন করবো, তোমরা একটু অ্যান্সার দিবা। হ্যাঁ, নাম্বার 1 কোশ্চেন, নবাব সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় নিয়ে যাওয়া হয়? কোন কয়েদখানায় হত্যা করা হয়? নাম্বার 1 কোশ্চেন, কোন কয়েদখানায়? কয়েদখানার নাম বলবা। নাম্বার 2, নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে? নাম্বার 3, নবাব সিরাজউদ্দৌলাকে কত টাকার বিনিময়ে, নগদ কত টাকার বিনিময়ে হত্যা করা হয়? নাম্বার 4, কার নির্দেশে হত্যা করা হয়? 4টা অ্যান্সার আমি বলে দেব, ঠিক আছে? এই তোমরা 4টা কোশ্চেনের অ্যান্সার দাও, আমি আবার কোশ্চেনগুলো বলে দিই, তোমরা লিখতে থাকো। নাম্বার 1, নবাব সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় নিয়ে যাওয়া হয়? নাম্বার 2, কে হত্যা করে, কত টাকার বিনিময়ে হত্যা করে, নগদ কত টাকার বিনিময়ে, আর কার নির্দেশে হত্যা করে? 4টা অ্যান্সার দাও, আমি বাকিগুলো একটু বলি। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম ছিল আমিনা বেগম এবং তার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসাকে আবার পছন্দ করতো মীর মিরন, যে হলো মীর জাফর আলী খান সাহেবের ছেলে। মীর মিরন কাকে পছন্দ করতো? লুৎফুন্নেসাকে। লুৎফা একটা বাচ্চা মেয়ে, সিরাজি তো বাচ্চা মেয়ে, এই বয়স আর কত হবে, 18 বছরের একটা ছেলে, তোমাদের চেয়ে বড় ছিল, ছোট ছিল, তোমাদের চেয়ে ছোট হয়ে সে একটা নবাব হয়েছে, সে একটা বিয়ে করছে। তো এইটুকু একটা বাচ্চা ছেলে, ওর বয়স মাত্র 18-20, ও বিয়ে করে ফেলছে, ও পুরো ভারতবর্ষ চালাইছে। আর তুমি কি করতেছো? তুমি নবাব সিরাজউদ্দৌলার বয়সে রিলস দেখে অন্যজনকে রিলস ভেস্তেছো যে আজ হোয়েন, ঠিক আছে, এটা লেখে আজ হোয়েন, এবং এটা শেয়ার দেয়, বিভিন্ন রিলস শেয়ার দেয়। আজ হোয়েন তোমার কোনো কালেই হবে না, এই হোয়েন আর তোমার জীবনে আসবে না, কারণ যারা আজ হোয়েন লেখে তাদের জীবনে আজ হোয়েন আসে না। এই ছেলেটা বাচ্চাকাল থেকে ওর নানা যতদিন বেঁচে ছিল চমৎকার চমৎকার কাজ করছে। তুমি আজকে কাজ করে যাও, তুমি দেখবা যে খুব বাচ্চাকালে 18 বা 28-30 বছরে তুমি নবাব সিরাজউদ্দৌলার মতো তোমার জীবনে একজন লুৎফুন্নেসা চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, লুৎফুন্নেসাতে পেতে হলে এই আস হোয়েন দিয়ে রিল শেয়ার করা যাবে না, এখান থেকে বের হয়ে আসো। দেখো, তাহলে আমার এতদিনের ভুল সংশোধন করার এই সুযোগ আমাকে নিতে হবে। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র সম্পর্কে আমি 4টা কোশ্চেন করছিলাম, দেখি কারা কারা অ্যান্সার দিয়েছো। 10,000 টাকার বিনিময়ে জাফরাগঞ্জের কয়েদখানায়, স্বর্ণালী বলেছো, জাফরাগঞ্জের কয়েদখানায় মেরেছে মোহাম্মদী বেগ। থ্যাংক ইউ স্বর্ণালী, তোমার সেকেন্ড অ্যান্সার হয়েছে। এবং 10K এটা হয়েছে মেহেরুন নিহাল। এই মেহেরুন, মেহেরুন তুমি কি জানো তোমার নামটা কার নাম অনুসারে? এই যে ঘসিটি বেগম, ঘসিটি বেগমের আসল নাম কি ছিল জানো? মেহেরুন নেসা। তাহলে ঘসিটি বেগমের আসল নাম কি? মেহেরুন নেসা। তুমি কি সেই মেহেরুন নেসা? না না, এমনটা হইও না, ঠিক আছে? এবং সর্বশেষ হচ্ছে মোহাম্মদী বেগ হত্যা করেছে জাফরাগঞ্জের কয়েদখানায় 10,000 টাকার বিনিময়ে সাদিয়া ইন্না, তারুন জেসমিন, ফারহান আল জামি, তাবাসসুম জান্নাত, আফরিন, সিদরাতুল মুনতাহা, প্রিন্স নিশাত, তোমাদের সবারটা হয়েছে। থ্যাংক ইউ। আসো, 4টা অ্যান্সার হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। র,
এটি একটি কি ধ্বনি রে? র। 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 র হবে তারণজাত ধ্বনি। আচ্ছা, এই যে উষ্ণ কোনগুলো হবে দেখি তোমরা পারো কিনা, তোমরা পারো কিনা উষ্ণ কোনগুলো হবে? চারটি ধ্বনিকে উষ্ণ বলা হয়, চারটি ধ্বনিকে উষ্ণ বলা হয়। আমার ধ্বনি এবং বর্ণের ক্লাসটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। তোমরা যদি, এটা হচ্ছে পেইড বেসের একটা ক্লাস ধ্বনি বর্ণের, এটা হচ্ছে তুমি সহায়কের চ্যানেলে ঢুকলে দেখতে পারবা পেইড বেসের ক্লাসটা। ধ্বনি বর্ণের ওই ক্লাসটা অনেক চমৎকার একটা ক্লাস হয়েছে, ওই 2 ঘন্টার একটা ক্লাস, বাট ওই ক্লাসটা থেকে তুমি সবগুলো ভার্সিটিতে কমন পাবা ইনশাল্লাহ। ওইখানে আমরা দেখিয়েছিলাম উৎসবর্ণ হচ্ছে কয়টি? চারটি, তাই না? বর্ণ তো না, ধ্বনি। ধ্বনি হলে হবে তিনটি। কি কি? দন্ত স, তালব্য স, হ। দন্ত স, তালব্য স, হ। আচ্ছা, এটা কোন পেজে আমি কমেন্ট দেখতেছি? ইডুকাটমের পেজে। অনেকে রাইট অ্যান্সার দিতে পারতেছ না, আমি একটু সহায়কের পেজে যাই দেখি কয়জন রাইট অ্যান্সার দিয়েছো। ও হুম, মোহাম্মদ রাফি, থ্যাংক ইউ রাফি। রাফি আমার প্রশংসা করেছে, দেখছে নো ম্যান ভাইয়া, থ্যাংক ইউ রাফি। 10,000 টাকার বিনিময়ে, 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদ রাফি, তোমার জন্য অনেক ভালোবাসা ভাইয়া। তুমি এক কমেন্ট এতগুলো বার লিখো না, তোমার প্রতি একটা অনুরোধ। তোমার যদি এইচএসসি 26 ব্যাচের কোনো জুনিয়র থাকে, ছোট্ট 30 সেকেন্ড, একটু 20 সেকেন্ড প্রমোশন করে দেই। আমি আমার পার্সোনাল এই ফার্স্ট কোনো কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের টোটাল 50টা ক্লাস নেব এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য। 50টা ক্লাস নেব এইচএসসি 26 ব্যাচের, যেখানে তোমার হচ্ছে 30টা ক্লাস নেব ফার্স্ট পেপারের উপরে। এবং এই আগামী 3 মাসেই পুরো বাংলাতে এদেরকে আমি বস বানিয়ে দেবো। 3 মাসে পুরো 12টা গল্প, 12টা কবিতা এবং পুরো ব্যাকরণ পাঠ আগামী 3 মাসে আমি এদেরকে কমপ্লিট করিয়ে দেব। এইটার কোর্স ফি হলো এখন 999 টাকা রাখতেছি। যদি তোমার কোনো জুনিয়র থাকে, কারণ অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো বেশি পড়তে গিয়ে ওরা হচ্ছে তোমার বাংলাকে গুরুত্ব দেয় না, বাট বাংলার জন্যই অধিকাংশ শিক্ষার্থীর গোল্ডেন এ প্লাস বা এ প্লাসটা মিস হয়। তো ওরা যদি তোমার পরিচিত কেউ 26 ব্যাচ বা 27 ব্যাচের থেকে থাকে, ওদেরকে একটু সহায়কের পেজে নক দিতে বলবা, যে সেখান থেকে ওরা হচ্ছে তোমার এই কোর্সটি পারচেস করতে পারবে মাত্র 1,000 টাকায়। আগামী 3 মাস আমি বাংলা ফার্স্ট পেপারের সবগুলো গল্প, সেকেন্ড পেপারের সবগুলো গল্প, কবিতা, নাটক, উপন্যাস এবং পুরো ব্যাকরণ পাঠ ফুল সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো 3 মাসে। ঠিক আছে, ওদেরকে বলে দিবা, তোমার কোনো জুনিয়র থাকলে একটু সাজেস্ট করতে পারো। দেখি তো কে কে লিখছো। আচ্ছা, দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, হ, এইটা লিখছে কে? ও জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলছে, আপনার জীবনে কি লুৎফার নেশা এসেছে? কেন আসবে বাবা, আমি ছোট মানুষ, আমার বয়স বা কত বছর হবে? এইটুকু বয়সে কি লাইফে লুৎফার নেশা আসবে? আমার তো আরো বড় হতে হবে জীবনে। দেখো, তাহলে এগুলো হবে না, এগুলো হচ্ছে উৎস বর্ণ হবে, বর্ণ। উৎস বর্ণ কোনগুলো হবে? দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, হ। আর যদি ধ্বনি চাওয়া হয় তাহলে মূর্ধন্য স বাদ যাবে, বাকি 3টা হবে। কোনগুলো হবে তাহলে? দন্ত স, তালব্য স এবং হ। ওকে, আচ্ছা। কম্পন জাত কোনগুলো হবে তোমরা বলো দেখি। কম্পন জাত, কম্পন জাতটা লেখো তো। কম্পন জাত বয়শূন্য র হবে না রে। এবং তোমার হচ্ছে এটা তো কম্পন জাত গেল। আরেকটা আছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক, পার্শ্বিক বলা হয় কাকে? ল কে। কারণ ল যখন উচ্চারণ করো তখন দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, এই জন্য পার্শ্বিক ধ্বনি বলা হয়। আমরা নেক্সট কোশ্চেনে যাই, 13 নাম্বার। তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ কোনটি? তমিশ্রা, তো মিশ্রা। কাহিনীটাকে আমি একটু ভেঙে দেবো, এটা অল্প করে ভেঙে দেয়। হ্যাঁ, আমরা শিখেছিলাম যদি অধ্বনির পর হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এগুলোর কোনো একটা থাকে, তাহলে অধ্বনিটা কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে তটা কি হয়ে যাবে রে? তো হয়ে যাবে, কারণ এরপর একটা হ্রস্ব ইকার আছে, তো। আচ্ছা, এবং যদি রফলা থাকে, রফলা থাকলে যেই বর্ণের সাথে থাকবে সেটা 2 বার উচ্চারিত হবে। যেমন কি আমরা পড়ি না ছাত্রী, কি বলি? এটা আছে ছাত্রী, কিন্তু আমরা উচ্চারণ কি লিখি? ছাত্রী। উচ্চারণ কি হয় রে? ছাত্রী, কারণ যার সাথে রফলা থাকে সেটা 2 বার উচ্চারিত হয়। একইভাবে যেহেতু দন্তেশ্বর সাথে রফলা আছে তাই দন্তেশ্বর 2 বার হয়েছে, তো মিশ্রা। আমরা পরবর্তী ব্যাকরণের ক্লাসে এটা আরো ভালো ক্লিয়ার হব। নেক্সটে আসো।
হ্যাঁ ভাইয়া তো 22-23 বছরের খোকা মাত্র, বুঝো না কেন? এই বেটা, আমার বয়স 23 হয়েছে রে। 23 মানে বোঝো? 23 মানে একটা মানুষ অনেক বড় হওয়া। আমার বয়স 19 পেরুলো, 20-এ যাবে এখন। আমি ছোট মানুষ না, বোঝো না কেন? লোফা কর্মকার লিখছে ভাইয়ার বয়স মাত্র 22-23। 22-23 রে? 22-23 হলে তো আমি অনেক বড় হয়ে যেতাম। শাহিনুর ইসলাম সাথী বলেছে জাফরাগঞ্জের কয়েকখানা মীর মিলন। এই বোকা, মিলন না রে, মিলন তো নির্দেশদাতা। মিলন নির্দেশ দিয়েছে কার সাথে? মোহাম্মদী বেগের সাথে। মোহাম্মদী বেগের সাথে চুক্তি করেছে। হ্যাঁ, মোহাম্মদ রাফি ভাই আমার, তুমি এক কমেন্টার এতবার করিও না বোকা। তোমাকে কি বললাম যে তুমি পারলে কোনো 26 ব্যাচের জুনিয়র বা 27 ব্যাচের জুনিয়রকে আমার কথা সাজেস্ট করতে পারো, যে সহায়ক পেজ থেকে মেসেজ করতে পারো, যেন ওরা কোর্সটা কিনতে পারে। ওই কথান কবিতায় যে নিন্দার কথা বলা হয়েছে, এই কবিতাটি তোমাদের ফুল সিলেবাসে নেই। সুরের অপূর্ণতা, যেহেতু তোমাদের ফুল সিলেবাসে নাই, আমি এটা নিয়ে আর পড়াবো না, আমি নেক্সটে চলে যাই। পাথর এবার হঠাৎ নড়ে, দেখছো? দেখছো কাহিনী? 4টা এমসিকিউ হয়েছে শুধু সহপাঠ থেকে। 4টা, 1 বছর। কত সালে? 21-22। আমরা কিন্তু 21-22 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতেছি। 4টা এমসিকিউ হয়েছে এক সহপাঠ থেকে, 4টা। এতক্ষণ যে 15টা এমসিকিউ পড়ালাম, এর ভিতর 15টার ভিতর 4টাই কোথা থেকে? শুধু সহপাঠ থেকে। তাহলে পাথর এবার হঠাৎ নড়ে, এটা হলো মজিদ। কার সম্পর্কে বলা হয়েছে? মজিদ সম্পর্কে বলা হয়েছে। হুম, ঠিক আছে, তোমরা বুঝতেছো। আমি কি আরেকটা বছর দেখিয়ে দেব? বলো দেখি, আরেকটা বছর কি দেখিয়ে দেব ভাইয়ারা? তোমরা বললে আমি আরেকটা বছর দেখিয়ে দেব। চলো আরেকটা বছর একটু দেখিয়ে দেই। আচ্ছা, এই ক্লাসটা কি তোমরা শেয়ার করছো? তোমরা শেয়ার করলে তো আরো অনেক স্টুডেন্টের কাছে যাওয়ার কথা। এটা আমাদের ফ্রি ক্লাস, গিফট ক্লাস। আমি আরেকটা বছরে যাব, চলো সবাই সাথেই থাকো। হ্যাঁ, এই যে দেখতেছো, এই যে প্রশ্নগুলো সলভ করতেছো, তোমরা কিন্তু পারতেছো। পারতেছো না? তোমার ভিতর কিন্তু কনফিডেন্স ডেভেলপ হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি যে তোমরা কি করবা, সবসময় কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস করবা, কারণ কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস করলে তোমার ভিতর কনফিডেন্স ডেভেলপ হয়। আসো আমরা 2020-21 সালের প্রশ্ন এবার সলভ করবো। বিশ 21 সালের প্রশ্ন সলভ করব। আসো, তোমরা রেডি কিনা বলো তো? তোমরা রেডি? রেডি ভাইয়া, রেডি? ওকে, চলো। ফার্স্ট কোশ্চেন, মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পিছনে দাঁড়ানো একটি লরির দিকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রেইনকোট গল্প থেকে এসেছে। তাহলে এইখানে কি বোঝানো হয়েছে? এই যে লরির দিকে দিচ্ছে মানে একটি অনিশ্চয়তার দিকে পাঠিয়ে দিচ্ছে, যে মানে তাদের ভাগ্যে যে কি অপেক্ষা করতেছে এটা তারা জানে না, এখানে অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে। তার মানে কি বুঝলা? রেইনকোট গল্প থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, প্রত্যেক বছর প্রশ্ন হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়। রেইনকোট গল্প থেকে আরেকটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, আহ নিচের তলার, না এটাও না করি, এটা তো তোমরা পারবা, যে এটা হচ্ছে ওয়েল্ডিং এর যে দোকানের মালিক, যে, তাই না, তার হচ্ছে শ্বশুর একজন সর্দার গোছের রাজাকার ছিল, যে হচ্ছে তার মেয়ের বাড়িতে বিভিন্ন ফ্রিজ, রেফ্রিজারেটর, তারপরে টিভি, এগুলো বিভিন্ন জিনিস পাঠাতো। এটা তোমরা পারবা। তোমরা আমাকে অ্যান্সার করো যে কতগুলো আলমারি আনা হয়েছিল কলেজের অফিসে? কতগুলো আলমারি আনা হয়েছিল? কতগুলো আলমারি আনা হয়েছিল কলেজের অফিসের জন্য? কতগুলো আলমারি আনা হয়েছিল? এইটা একটু তোমরা রেইনকোট গল্প থেকে অ্যান্সার করো। আমি নেক্সট কোশ্চেনে যাব, তোমরা এটা অ্যান্সার করো। দশটি সাদত হোসাইন। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রাফি ইউটিউবে দিয়ে দেবো ভাইয়া, এই ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দেবো। মোহাম্মদ রাফি সাদত বলছে 10টি, থ্যাংক ইউ। মেহজাবিন নুসরাত বলেছে 10টি, ঠিক আছে, 10টি হবে, তাই না? আচ্ছা, এ ক্যাট ইন গ্লোভস ক্যাসেস নো মাইস। শোনো, আহ, এই যে প্রবাদগুলো চাইবে না ভাইয়া, প্রবাদগুলো মনে রাখার টেকনিক হলো, যেইটাকে দেখে মনে হবে হতে পারে সেইটা হবে না।
ঠিক আছে, তাহলে এখানে বিড়াল বলছে, তার মানে বিড়াল রিলেটেড যেটা আছে সেটা হবে না। তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা সহজ না, এটা হবে না। আচ্ছা, বিনা মেঘে বজ্রপাত, এটার ইংলিশটা আমি একটু জানতে চাই, এটার ইংলিশটা আমি জানতে চাই, কারণ এই সমর্থক শব্দটার এই এই কোশ্চেনটা তোমার ইংরেজিতেও ভোকাবুলারিতে আসতে পারে, বাংলাতেও আসতে পারে। বিনা মেঘে বজ্র, এইটা তো তোমরা দেখতেইছো, এখানে তো অ্যান্সার দেওয়াই আছে, তাই না? এখানে হচ্ছে গ হবে। তাহলে এক ক্যাট ইন গ্লোভস ক্যাসেস নো মাইস, তাহলে এখানে কিন্তু হচ্ছে কি হবে, সোজা আঙুলে ঘি ওঠে না, এখানে দেওয়াই আছে অ্যান্সার। তোমরা ওইটা একটু বলো যে বিনা মেঘে বজ্রপাত, কে কে পারো আমি একটু দেখতে চাই, কে কে পারো। বিনা মেঘে বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। 10টি, ঠিক আছে বোকা, হয়েছে। সাদিয়া ভুইয়া বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। তোমরা যারা এইমাত্র জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের এই ক্লাসে। আজকের ক্লাসটিতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরের প্রশ্নগুলো সলভ করতেছি। নেক্সট ক্লাস থেকে আমরা টপিক ভিত্তিক করব। একটা ক্লাসে আমরা সমর্থক শব্দ পড়াবো, একটা ক্লাসে আমরা বিপরীতার্থক শব্দ পড়াবো, একটা ক্লাসে আমরা তোমাদের এক কথায় প্রকাশ পড়াবো, এই টাইপের ক্লাসগুলো নেব। হ্যাঁ, এটা অ্যান্সার করো। বিনা মেঘে বজ্রপাত। রাফসান বলছে ভাই আপনি ইডুকাটুমের কমেন্ট দেখেন। হ্যাঁ দেখতেছি, যে এখন আমি ইডুকাটুমের লাইভের কমেন্ট দেখতেছি। থান্ডার স্ট্রম উইদাউট, এই কি লিখছো, কি লিখছো, এটা কে লিখছে রে? এটা হচ্ছে গুগল মারছে। থান্ডার উইদাউট এ ক্লাউড, বাবা এইটা নাই রে বাবা, এটা হবে না, এইটা হবে না, না না, এটা ফ্রি ক্লাস। এই যে মেহেরুন নিহাল, থ্যাংক ইউ, নিহালেরটা হয়েছে। তার মানে যারা যারা লিখছো, কি লিখছো, থান্ডার স্টর্ম উইদাউট ক্লাউড, এটা হবে না, এটা তো তুমি অনুবাদ করছো, এটা হবে না। হবে কি, এই যে মেহেরুন যেটা লিখছে সেটা হবে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এইটা হবে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এই যে আমি একটু লিখে দেই এ, কারণ এইটা কিন্তু তোমাদের ইংরেজিতে, তুমি যখন ইংরেজি প্রশ্ন সলভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা কমন পাবা, এ বোল্ট, এবং সব বিশ্ববিদ্যালয়ে এটা থেকে প্রশ্ন হয়, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এইটা হয়েছে। মেহেরুন নিহাল, থ্যাংক ইউ। দেখো দেখো যুবরাজ, তিনি সব বানায় বানায় লিখছে, বলে আমরা তো ইংরেজি পারি এই জন্য লিখবা। এই তোমার আমি বললাম ব্রেন চাইল্ড, ব্রেন চাইল্ড শব্দের অর্থ কি বলো? ব্রেন চাইল্ড মানে কি, ব্রেনের বাচ্চা। তোমরা যারা গুগল করবা, গুগল করে দেখবে আচ্ছা ব্রেন চাইল্ড তার মানে শিশু ব্রেন, এরকম কিছু। হ্যাঁ, ব্রেন চাইল্ড মানে কি হবে বলো দেখি তোমরা, ব্রেন চাইল্ড। নুসরাত হাবিব তিবা, কোনো সমস্যা নেই, তুমি যুক্ত হয়েছে এটাই অনেক, লেট হয়েছে তাতে কি। দেখো দেখো রে, এরা গুগল, এরা হলো বট। এই তুমি এইসব বটগিরি করতে পারবা অ্যাডমিশন টেস্টে গিয়ে পরীক্ষার হলে বসে? তোমরা হলো বট স্টুডেন্ট। কি লিখছে, লিখছে থান্ডার স্টর্ম উইদাউট ক্লাউডস, বানায় বানায় লিখছে, চমৎকার। হ্যাঁ, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আরে বাবা, এইটা হচ্ছে প্রবাদ, প্রবাদ প্রবচনকে কখনোই আক্ষরিক অর্থ হয় না। আচ্ছা, আক্ষরিক শব্দের ইংরেজি কি, এইটা তোমরা সবাই লেখো। আক্ষরিক শব্দের ইংরেজি কি, কারণ এইটা প্রচুর ইউজ করা হয় আমাদের দৈনন্দিন জীবনে। আক্ষরিক আমরা বলি না, আক্ষরিক ভাবে ভেবে দেখলে এটা হবে, আক্ষরিক মানে হচ্ছে লিটারেল। আমরা বলি না লিটারেলি আমি তো চমকে উঠলাম, এটা আমরা বলি না। তাহলে লিটারেল মানে কি, আক্ষরিক। এরা হলো বট স্টুডেন্ট, বুঝেছো? এই তিনি, তিনি তোমাকে স্যালুট। তুমি আবার লজ্জা পেয়ে অ্যান্সার দেওয়া বন্ধ করিও না যে ভাইয়া একটা ভুল দিছি তাই এরকম বট বলে পচালেন না রে বাবা। অ্যান্সার করতে করতে তোমার সাহস থাকতে হবে। তুমি পেরেছো, তুমি ভুল করো, বাট তুমি তো দিয়েছো, বাট গুগল করছো কেন তুমি? গুগল করা যাবে রে বোকা, করা যাবে না। লিটারেল, ইয়েস লিটারেল। হুম হুম এই আমি যে বললাম, আমি যে বললাম যে ব্রেন চাইল্ড মানে কি, একজন পারলা না? আমি একটু দেখি ইডুকাটুম পেজে কেউ পারতেছে না, সহায়ক পেজে কে অ্যান্সার দিচ্ছে দেখি তো, তোমাদের অ্যান্সার হচ্ছে কিনা।
কেউ পারে না, গুগলে সার্চ দেন ভাইয়া এখন থাকি কি 5টায় ক্লাস হবে, বাবা এটা ফ্রি ক্লাস, এই জন্য 5টায় নিচ্ছি। পেইড ব্যাচের ক্লাস রাতেই হবে, সন্ধ্যা 7টায় হবে, লিটারেলি রাইট, লিটারেলি হবে। ব্রেন চাইল্ড মানে বোঝো না? এই যে আবশ কাল লিখছে, তোমারটা অনেকটাই হয়েছে। ব্রেন চাইল্ড মানে কি? আবিষ্কারের মতো, রাইট, এরকমটাই। ধরো মানে বলে না যে আজকের পদ্মা সেতু হলো বঙ্গবন্ধুর একটি ব্রেন চাইল্ড, এটা শেখ হাসিনা বলতো যে এটা আমার বাবার স্বপ্নের তৈরি, এটা আমার বাবা ভেবে রেখে গেছিলেন পদ্মা সেতু হবে। তারপর বলে এই যে স্যাটেলাইট আকাশে উঠতেছে, এটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। স্বপ্ন এক জিনিস আর ব্রেন চাইল্ড অন্য জিনিস। ব্রেন চাইল্ড হচ্ছে কোনো একজন মানুষের চিন্তা, সে চিন্তা করে এটা বানিয়েছে। কেউ এটা পুরো প্ল্যানটা, যার যে পুরো বিষয়টা ডিজাইন করেছে, তাকেই তার ব্রেন চাইল্ড বলা হয়। ওকে, ঠিক আছে, আসো। তার মানে আমাদের অনুবাদ থেকে ঢাবিতে প্রশ্ন হয়, এখন থেকে কারো শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না, এটা হলো মীর জাফর বলছিল। আমি জানতে চাই যে মীর জাফর ঘুষিটি বেগম একটা জায়গায় মজলিস বসতো, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম কি? একটা জায়গায় জলসা বসতো, জলসা। সে জলসা হতো কোন জায়গায়, কোন প্রাসাদে? সেই প্রাসাদের নামটা বলো, যেই প্রাসাদের উপর পরবর্তীতে বাধ্যবাধকতা দেয়, যেই প্রাসাদকে নজরবন্দি করে রাখে সিরাজউদ্দৌলা, যেই প্রাসাদে বসে বসে যত কূট চাল চালানো সব কাজ করতো কে? খালা ঘুষিরে বেগম। সেই প্রাসাদের নাম হলো মতিঝিল প্রাসাদ, মতিঝিল প্রাসাদ। আচ্ছা, এরপরে মিরন তো হচ্ছে মীর জাফরের ছেলের নাম। উমিচাঁদ হচ্ছে একটা বোকারাম, হাদারাম। এই বোকাটা হচ্ছে অর্থ লেনদেন নিয়ে পরবর্তীতে ধরা খেয়েছিল। এবং ক্লাইভ, ক্লাইভ হচ্ছে বাবা মার একটি উচ্ছৃঙ্খল ছেলে, শাস্তি স্বরূপ ভারতে পাঠিয়েছিল। ওকে, আমরা নেক্সটে যাই। ফেব্রুয়ারি, আচ্ছা এইটা কেন বলছিল যে এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না? কারণ নবাব সিরাজউদ্দৌলা থাকতে ওদেরকে কোনো আকাম কুকাম করতে দিত না। কিন্তু মীর জাফর বলছিল যে আমারে শুধু একবার নবাব বানাও, তারপরে আর কারো শান্তিতে কোনো বিঘ্ন ঘটবে না, সবাই ইচ্ছা স্বাধীন মতো ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করে খাবো। এরপরে আসো ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? কৃষ্ণচূড়া ফুল। মজার ব্যাপার, এই সেম কোশ্চেনটা ঠিক 2 বছর পর, 1 বছর পর, এইটা হলো 2021 সালের প্রশ্ন। এটা কোন সালের প্রশ্ন? 2021 সালের প্রশ্ন। এই সেম প্রশ্নটা 22-23 সালে আবার আসছে ঢাবিতে, সেম প্রশ্নটা। যে এখানে আসছে কি, রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া ফুল। আর 22-23 সেশনে এসেছিল ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং কি? এই রক্তের বুদবুদের জায়গায় কি এসেছিল? একটু ঘুরিয়ে আসছে প্রশ্নটা, জাস্ট 1 বছর পর। মানে মাঝখানে হলো 21-22 বাদ গেছে, 21-22 আসে নাই, বাট 22-23 আবার এই সেম কোশ্চেনটা এসেছে। কিভাবে? এখানে ছিল 20-21 এসেছিল যে ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে, আর 22-23 সালে এসেছিল যে 1969 কবিতায় আমাদের চেতনার রং কোনটি, সেখানে অ্যান্সার হয়েছিল কৃষ্ণচূড়া ফুল। কারণ কৃষ্ণচূড়া ফুলও লাল, রক্তের বুদবুদও লাল, আমাদের চেতনাও লাল। কারণ লাল রক্ত দিয়ে আমাদের ভাইরা 1969 কবিতায় রাজপথকে রঙিন করেছিল। ঠিক আছে, আসো। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, এটা 52 দিনগুলো থেকে এসেছে। যে নুরুল কে বলতো, যে এই যে আমাদের যে হচ্ছে তৎকালীন সময়, যদি 52 দিনগুলো থেকে আর প্রশ্ন হবে না, তারপর একটু জানিয়ে রাখি যে আমাদের পূর্ববঙ্গের যিনি ছিল তখনকার সময়ে, কি বলা হয়, মুখ্যমন্ত্রী ছিল, সে কি করছিল? সেই সরকার হচ্ছে নুরুল সাহেব কি করলো, সে হচ্ছে পুলিশকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিল, যার কারণে অসংখ্য মানুষ মারা গেল। সে স্বার্থের জন্য অন্ধ হয়ে গেল, দেশে একটি গন্ডগোল লেগে গেল। লাল সাল উপন্যাসে মজিদ সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটি? যে মজিদ সংসার ও উদাসীন্য। এই বেটা, মজিদ কি সংসার উদাসীন্য ছিল? না, মজিদ কিন্তু সংসারের প্রতি খুবই খেয়ালি ছিল। ধান, গরু, ছাগল, ডিম সবকিছুর দিকে সে উদাসীন্য ছিল না, সে খুবই খেয়ালি ছিল। তার মানে এটা কি হবে? প্রাসঙ্গিক নয়। আচ্ছা, চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়। আচ্ছা,
লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয়, তার মানে মজিদ কিন্তু সংসার উদাসীন ছিল না, সংসারের প্রতি খেয়ালি ছিল। এরপরেরটাতে আসো আবারও লাল সালু থেকে। তাহলে আগের বছরে দেখেছিলাম শুধু সহপাঠ থেকে 4টা প্রশ্ন আসছে, দেখো এই বছর কতগুলো আসে। লাল সালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থ বুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃত কোনটি? যে ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা, মানে হাটে গেছে ধান বিক্রি করতে, তাহের কাদের বিক্রি টিক্রি করে বাড়ি চলে আইছে, টাকা পয়সা যা পাইছে সব উড়াই আইছে হাটে বিভিন্ন কাজকর্ম করে। তো এখন ওর মা হচ্ছে গালিগালাজ করতেছে যে বুড়া, এই বুড়া তুই কি মনে করস এগুলা সব তোর সন্তান? তো অনেক অপবাদ দিছে, এ তো খুব খেপে গেছে। তখন কি বলছে যে সে হচ্ছে বউকে মারতে যাচ্ছে, যে ওরে নুডলস, তোর থলির দোষ। একটা নুডলস আছে না, বিভিন্ন তো নুডলস আছে, কোকোলা আছে, তারপরে ওই যে ম্যাগি আছে, তো সেরকম একটা নুডলসের নাম বলছে বুড়া। হ্যাঁ, তাহের কাদেরের বাপ। আচ্ছা, ড্যাঙা বুড়া। ড্যাঙা বুড়া কি বলতেছে, বলছে ওরে নুডলস, তোর থলির দোষ, তোর ছলবাল এরকম করে। এখন ছেলেরা কি বলতেছে, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা, মানে ওরা তো স্বার্থের জন্য নিজের বাবার পক্ষপাতিত্ব করে নিজের মারে মারতে বলতেছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এইটাই স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃত। আচ্ছা, এরপরে আসো সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স, এটা হচ্ছে নবাবের সৈন্যদের বলা হয়েছে। আমি তোমাদের অলরেডি বলেছি যখন এর আগের বছরেরটা এর পরের বছর প্রশ্ন সলভ করাছিলাম 21-22-এও বলেছিলাম যে একটা প্রশ্ন হয়েছিল সাফরে সম্পর্কে, যে সাফরে মীর মর্দানকে বলেছিল স্ট্যান্ডিং, মীর মর্দানকে বলেছিল দ্য ব্রেভেস্ট সোলজার, মীর মর্দানকে কি বলেছিল দ্য ব্রেভেস্ট সোলজার, আর নবাবের সৈন্যদের সম্পর্কে বলেছিল যে স্ট্যান্ডিং লাইক পিলার্স। সাফরে কোন দেশে ছিল? ফরাসি ছিল। তাহলে এটা কে বলছে, এই লাইনটা বলছে হলো সাফরে। সাফরে কি বলছে? স্ট্যান্ডিং লাইক পিলার্স। তাহলে দেখতে পাচ্ছ কতগুলো প্রশ্ন হচ্ছে, মানে অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন সহপাঠ থেকে হয়। সহপাঠ ভালো করে পড়তে হবে। বৃক্ষ, আচ্ছা এটা হচ্ছে জীবন ও বৃক্ষ থেকে এসেছে। হ্যাঁ, মোতাহার হোসেন চৌধুরী, যে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও প্রতীক। তোমরা যখন পড়বা তখন এটা দেখবা, জীবন ও বৃক্ষ তোমাদের পড়তে হবে, সেখানে তোমরা দেখতে পাবা যে রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষকে কিসের সাথে তুলনা করেছে? মানুষের জীবনকে নদীর সাথে তুলনা করেছে। আর লেখক কিসের সাথে তুলনা করেছে? লেখক তুলনা করেছে বৃক্ষের সাথে। লেখক বলতেছে যে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি প্রশান্তিরও একটি ইঙ্গিত। বৃক্ষের জীবনের সাথে বৃক্ষ শুধুমাত্র ডালপাড়া বড় হওয়াই এর মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং ফুল ফল দিয়ে মানুষকে সহযোগিতা করার মূল উদ্দেশ্য। সেম ভাবে মানুষের জীবনও সেম। আসো, আহ্বান গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কটু কটুতিতপ্ত বঞ্ঝব, তাহলে এই পদবন্ধটি সঞ্চার করে কিসের? এটা হচ্ছে নিঘুর ও বেদনা। এখানে হচ্ছে লেখক লেখক কলকাতায় মাস্টারি করেন, সে যখন গ্রামে যায়, যেদিন বৃদ্ধ মারা যায়, বৃদ্ধকে কবর দেওয়া হয়েছে কোন গাছের নিচে? কেউ কি অ্যান্সার দিতে পারবা? এনিওয়ান, তোমরা একটু অ্যান্সার দাও তো। বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছে? একটি প্রাচীন গাছের নিচে কবর দেওয়া হয়েছে, প্রাচীন গাছ। সেই গাছটার নাম কেউ বলতে পারবা রে বোকারা? বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছে? ভাইয়া, আপনি শোয়াই দিলে আমরা কিলাই দিব, মানে কি রে বাবা, কি বলছো? তোমরা ক্লাস শেয়ার করছো না, তোমরা ক্লাস করছো না। বাবা, এটা তোমাদের সিলেবাসে নাই, আপনি অ্যান্সার দিয়ে রাখেন কেন? মেঘ না মেঘ, রেগে গেছে, এতগুলো ইংরেজি এক্সাম তো ভয় পেয়ে গেছি বাবা, আমি তো আগামী 7 দিন ক্লাসে নিতে পারবো না। নো নো বোকা, এটা ভুলে গেছে ভাইয়া, নেক্সট টাইম থেকে আর অ্যান্সার দিয়ে দেবো না। হ্যাঁ, এইটা আমি আজকে পড়ানো শুরু করছি পিডিএফ দিয়ে। আমি যদি পিপিটি এক্স দিয়ে পড়াইতাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে পড়াইতাম, তাহলে অ্যান্সার থাকতো না। আমি নেক্সট ক্লাসগুলো থেকে পিপিটি এক্স দিয়ে পড়াবো। হ্যাঁ, কারণ আজকে ক্লাস শুরু করার পরে দেখতেছে আমার অপারেটরের ভুল এটা, কারণ আবার যদি ক্লাস এন্ড করে দিয়ে আবার নতুন করে শুরু করি এটা খারাপ দেখা যায়, এই জন্য আজকে এটা দিয়ে চালাচ্ছি, নেক্সট টাইম থেকে দেবো। আহ্বান গল্পের তিনি চৌধুরী, তুমি ভুল করনি,
কিন্তু তোমারটা সঠিকও হয়নি, তোমার অ্যান্সার অর্ধেক রাইট হয়েছে। তিনি চৌধুরী বলছে যে আমি লিখলাম যে বৃদ্ধাকে নিম গাছের নিচে কবর দেওয়া হয়েছে, নিম গাছ। যদি আমার উত্তর ভুল যায় তাহলে আমি আর কখনো কমেন্ট করব না। এই জন্য আমি তোমাকে বললাম যে তোমার এই উত্তর ভুল যায়নি। তিনি চৌধুরী তোমার অ্যান্সার রাইট হয়েছে, তোমাকে অভিনন্দন, বাট অর্ধেক রাইট হয়েছে, গাছটুকু রাইট হয়েছে, বাকি অর্ধেক ভুল হয়েছে। বাকি অর্ধেক হলো তৃপ্তিরাজ হবে। তাহলে কি হবে? তৃপ্তিরাজ। বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দিয়েছে রে? তৃপ্তিরাজ গাছের নিচে। এটা তোমাদের পড়তে হবে, তোমাদের সিলেবাসে নেই, তাতে কি এখান থেকে কোশ্চেন হবে। তাহলে বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দিয়েছে রে? তৃপ্তিরাজ গাছের নিচে। তিনি চৌধুরী তোমার অ্যান্সার কিন্তু হয়েছে, 50% হয়েছে, গাছটুকু হয়েছে, নিমটুকু হয় নাই। তাহলে কি হবে? তৃপ্তিরাজ গাছ, নিম গাছ না। বৃদ্ধাকে কবর দিয়েছে। আসো 11 নম্বরটাতে আসো। জাদু শব্দটি যে ভাষার, জাদু শব্দটি কোন ভাষার হবে বলো দেখি? ফার্সি ভাষার। জাদু শব্দটি শোনো, ঢাবিতে যতগুলো প্রশ্ন হয় প্রত্যেক বছর কিন্তু এগুলো থেকে প্রশ্ন হয়। যেমন জাদ্রেল, এটি কোন ভাষার শব্দ? এটা এসেছিল, জাদ্রেল এসেছে জেনারেল থেকে, সেটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। তারপরে এই যে জাদু শব্দটি, মানে অ্যাডমিশন টেস্টে যত প্রশ্ন হয় উচ্চ ভাষা থেকে, তার ভিতরে 70% হয় ফার্সি ভাষা থেকে। এটা একটা চোরামি টেকনিক শিখে দেই, তুমি পারতেছো না যে মানে কোন একটা ওয়ার্ড আসছে এটা কোন ভাষা থেকে হয়েছে, এটা তুমি কোনোভাবে পারতেছো না, বাট মনে চাচ্ছে অ্যান্সার দিয়ে আসবা, তখন 4টা অপশনের ভিতরে যদি ফার্সি থাকে ফার্সিটা দাগায় দিয়ে আসবা। কারণ বাংলা ভাষায় সর্বোচ্চ পরিমাণে শব্দ এসেছে ফার্সি থেকে, এবং অ্যাডমিশন টেস্টে ফার্সি থেকে বেশি প্রশ্ন হয়। এটা একটা চোরামি বুদ্ধি, বাট সবসময় অ্যাপ্লাই করতে যাও না। তাহলে জাদু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি থেকে। ভাই এটা কই থেকে হয়েছে? জাদু ঘরে কেন যাব, জাদু ঘরে কেন যাব, এইটা তোমাদের বইয়ের ভিতরে আছে, এবং এইখানের শব্দ অর্থে গেলে দেখা যায় যে জাদুঘর শব্দটি এসেছে ফার্সি শব্দ জাদু, এবং এই যে আমাদের শব্দ ঘর এইখান থেকে। ব্যর্থ, বীজ ও অর্থ। তাহলে রস্বইকার যদি থাকে, রস্বইকারের পরে ও আসলে কি হয়ে যায়? জফলা হয়ে যায়। বীজ ও অর্থ ব্যর্থ। ইতি যোগ আদি ইত্যাদি, ইতি যোগ আদি। তাহলে কি ঘটতেছে ভাইয়া? রস্বইকারের সাথে একটি অ বা আ হলে জফলা হয়ে যায়, কি হয়ে যায়? ইত্যাদি। দেখেছো? জফলা। তাহলে রস্বইকার এবং ওয়া মিলে হয় জফলা, এবং আকার আছে তাই আকার হয়ে গেছে ইত্যাদি। ইতি যোগ আদি ইত্যাদি। এইভাবে তুমি যতগুলো শব্দ পাবা যেখানে রস্বইকারের পরে ওয়া বা আ থাকলেই জফলা হয়ে যায়, তাহলে রস্বইকারের পরে ওয়া বা আ দিতে হবে। কি আছে? বীজক অর্থ ব্যর্থ। সন্ধি থেকে এসেছে, এটা স্বরসন্ধি থেকে। আচ্ছা, যে সম্পর্কটি বিসদৃশ, মানে এর ভিতরে মিল নাই, অমিল। অমিল কোনটার ভিতরে? নিরন্ধ্র এবং নিবিড়। এখানে হচ্ছে কি নেই? মানে অমিল, কোন মিল নেই। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দ, এগুলো আমি তোমাদের এর আগের একটা ক্লাসে দেখিয়েছি, তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবা। আজকের ক্লাসটা আমাকে দ্রুত শেষ করতে হবে, আমি শেষ করে দিচ্ছি। আবিধানিক ক্রম অনুসারে কোনটা হবে? এটা ঘ হবে। এবং 15 নাম্বারটা চক্ষুর দ্বারা গৃহীত গোচর। চক্ষুর দ্বারা গৃহীতটা কি হবে ভাইয়া? গোচর হবে। রাফসান নেক্সট টাইম থেকে অ্যান্সার দেব না। কোশ্চেন সলভ। ওকে, এটা ফ্রি ক্লাস ছিল। আচ্ছা মেঘনা মেঘ, নেক্সট টাইম ভাই আমার এইটা পিপিটি বানানো আছে, এই পিসিতেই আছে, বাট আমার অপারেটর, আমি হচ্ছে ফ্রেশ হতে গেছিলাম, ওরে বলছে এটা ওপেন করে দিবা, রেডি করে রাখবা। সে রেডি করে রাখছে হচ্ছে পিডিএফ। পিডিএফ এ তো অ্যান্সার চলে আসবে, আমার এখানে অ্যানিমেশন করা আছে আমার পিপিটি এক্সে। আমি যখন একটা ক্লিক করব শুধু কোশ্চেনটা আসবে, অ্যান্সার আসবে না। নেক্সট ক্লিকে অ্যান্সার আসবে। এটা ভুল হয়ে গেছে। আমরা হচ্ছে ফ্রি ক্লাসগুলো বিকেল 5টায় নেব, ঠিক আছে? আর আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো সন্ধ্যায় হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ফ্রি ক্লাসে, নেক্সট ডে বিকাল 5টায়। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা আমাদের ক্লাসগুলো করো, বই যতই পড়ো, ক্লাস করলে তোমার নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবা, বুঝতে পারবা কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয়। নেক্সট টাইম আমরা টপিক ভিত্তিক ক্লাস দেবো, তখন তোমরা আরো বেশি উপকৃত হবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বাগধারার পিডিএফ দেই নাই না, দিয়ে দেবো, সমস্যা নাই।